শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে সারা দেশে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। আলোচনা সভা, দোয়া মাহফিল, খাদ্য বিতরণ ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাকে স্মরণ করা হয়। এ সময় নেতারা তার রাজনৈতিক আদর্শ অনুসরণের অঙ্গীকারও ব্যক্ত করেন। সকালে চট্টগ্রামের ২ নম্বর গেট বিপ্লবী উদ্যান প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি মেয়র। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জিয়া স্মৃতি জাদুঘরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, খাদ্য বিতরণ ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে আমাদেরকে ধারণ করতে হবে। ওনার দেশপ্রেম, সততা, যেভাবে উনি বাংলাদেশকে বটমলেস বাস্কেট থেকে একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করেছিলেন, ঠিক একইভাবে অচল অর্থনীতিকে সচল করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রনায়ক তারেক রহমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। রাজশাহীতে মহানগর বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এ সময় নেতারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে তারেক রহমান দেশ ও গণতন্ত্রের জন্য কাজ করছেন। শহীদ জিয়ার মতো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো আল্লাহর জন্য তাকে আরো সুস্বাস্থ্যের মধ্য দিয়ে সুসংগঠিত করে জাতিকে যেন নেতৃত্ব দেন। খুলনায় মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নেতারা জিয়াউর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগের কথা তুলে ধরেন। অন্যদিকে বরিশালে দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে অশ্বিনী কুমার হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বগুড়ায় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো ৫ দিনব্যাপী কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে কালো পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে শ্রদ্ধা, বিনামূল্যে চিকিৎসা, খাবার বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা। সরকারি যে শিশু পরিবারটি রয়েছে সেখানে আমরা খাদ্য বিতরণ করব। বাদ জোহর, বাদ আসর বাইদুর রহমান সেন্ট্রাল মসজিদে আমরা দোয়া মাহফিল আয়োজন করেছি। শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী উপলক্ষে মোংলায় একটি গৃহহীন পরিবারকে নতুন ঘর উপহার দেয়া হয়েছে। এছাড়া চাঁদপুর, পিরোজপুর, বাগেরহাট ও পটুয়াখালীতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জমেনি দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় পশুর চামড়ার হাট যশোরের রাজারহাট। ঈদের পর প্রথম হাটে লক্ষ্যমাত্রার তুলনায় বেচাকেনা অনেক কম। সরকার নির্ধারিত দাম না পাওয়ায় হতাশ প্রান্তিক ব্যবসায়ীরা। তাদের দাবি, সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে। ছাগল ও গরুর চামড়া বিক্রি করতে যশোরের মনিরামপুর উপজেলা থেকে রাজারহাটে আব্দুর রহমান, কিন্তু লাভ দূরের কথা, খরচ তোলা নিয়ে শঙ্কায় তিনি। কারণ চামড়া কেনা, সংরক্ষণ ও পরিবহন খরচের তুলনায় দাম মিলছে সামান্যই। আমার তো ক্যারিং খরচই উঠবে না। আমি এখানে ব্যাপারীরা যে দাম করতেছে, আমার ক্যারিং খরচ উঠবে। কিষান খরচ আছে, তাকে খাতে দিতে গাড়ি ভাড়া আছে, আটে এনে 40 টাকা ফুট পড়তেছে না। ঈদের পর প্রথম হাটে লবণযুক্ত গরুর চামড়া বিক্রি হচ্ছে 200 থেকে 800 টাকায়, আর ছাগলের চামড়া 20 থেকে 30 টাকা। এতে হতাশ দূর দূরান্ত থেকে আসা মৌসুমী ব্যবসায়ীরা। বড় চামড়া কিনে যে কোনোটা করুণা বলছে, কোনোটা কাঠমাল বলছে, বলি সব এরকম ভাবে সব 700 টাকা করে চামড়া কিনে এখন ওই 200 টাকা করে বলছে। তাদের অভিযোগ, হাটে ট্যানারির প্রতিনিধি কিংবা বাইরের ব্যাপারী কম। এই সুযোগে সিন্ডিকেট করে বাজার দর নিয়ন্ত্রণ করছেন স্থানীয় ব্যবসায়ীরা। সিন্ডিকেট করতেছে ব্যাপারীরা, আমাদের এই শেষ হয়ে যেতে হচ্ছে, চামড়ার কোনো দাম নেই। এদিকে ব্যবসায়ীদের দাবি, গত বছরের তুলনায় এবার হাটে কোরবানির চামড়ার সরবরাহ কম। হাটে যে পরিমাণে চামড়া ওঠার কথা সেই পরিমাণে কিন্তু চামড়া ওঠেনি, মানে আমদানি হয়নি। চামড়াটা লবণ দেয়, ওটা পাট বলে, ওটা পাটটা অনেকেই তোলেনি। আমি আশা করছি যে আগামী হাটে মালের আমদানি বাড়বে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় এই হাটে এবার কোরবানিতে 1 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় যশোরের রাজারহাট পাইকারি চামড়ার মোকাম থেকে চামড়ার বেচাকেনার খবর জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াউল হক। আমরা চলে যাব তার কাছে। জিয়াউল, চামড়ার কেন সরবরাহ নির্ধারিত দাম মিলছে না এবং ব্যবসায়ীরা কি বলছেন?
দেখুন, নির্ধারিত মূল্য আজকে মিলছে না এই কারণে এই ব্যবসায়ীরা যেটি বলছেন যে ঈদের পরে এটি কিন্তু প্রথম হাট, অর্থাৎ ঈদ গেল কিন্তু মাত্র 2 দিন। তো এই সময়ের ভেতরে আসলে যাদের বিভিন্ন জেলা থেকে আসার কথা ছিল তারা কিন্তু আসতে পারেনি। যশোরের যে কটি উপজেলা আছে এই উপজেলা ছাড়াও আমরা দেখেছি নড়াইল, মাগুরা, ঝিনেদার কিছু কিছু জায়গা থেকে বিক্রেতারা এসেছেন এবং ক্রেতারাও এসেছেন। তবে এই যে মুহূর্তটি, এই মুহূর্ততে কিন্তু আসলে মানুষ অপেক্ষা করছেন, যারা বিক্রেতা এসেছিলেন তারা অপেক্ষা করছেন যে আসলে রোদটা যাতে পড়ে যায়। রোদ পড়ে যাওয়ার পরে তাদের অবিকৃত যে সমস্ত পশুর চামড়া ছিল সেগুলো কিন্তু তারা তুলে নিয়ে তারপরে তাদের গন্তব্যে পৌঁছে যাবেন। তারা যে বিষয়টি বলেছেন যে এবার সকালে যখন তারা চামড়া নিয়ে এসেছিল সে সময় আসলে বাহিরের যে সমস্ত ট্যানারের মালিক যারা আছেন তারা কিন্তু আসেননি, বা অন্যান্য খুলনা বা অন্য জায়গা থেকে যে সমস্ত ট্যানারের মালিক আছেন বা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক আছেন তারা বা কর্মচারী আছেন তারা আসেননি, যে কারণে কিন্তু দামটি আজকে পড়ে গিয়েছে এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। অর্থাৎ স্থানীয় যারা ব্যবসায়ী আছেন তারা এই চামড়াগুলো খরিদ করেছেন যতটুকু পারা সম্ভব হয়েছে। তো সেক্ষেত্রে যারা আসলে বিক্রেতা আছেন তাদের সাথে যে দামের কথা বলা হচ্ছে সেই দামটি আসলে তারা সেভাবে পাচ্ছেন না বিধায় কিন্তু তারা বিক্রি করতে পারছেন না। তারা বলছেন যে নির্ধারিত সরকার যে দামটি দিয়েছেন সেই দামটির চেয়ে আরও প্রায় 15 থেকে 20 টাকা কমে কিন্তু আসলে বলা হচ্ছে, এমনটি যাতে চামড়ার মূল্যটি বলা হচ্ছে, যে কারণে কিন্তু তারা এই চামড়াগুলো যে খরিদ করবেন সেই খরিদটা তারা করতে পারছেন না। অর্থাৎ তারা যে দামে চামড়া কিনেছেন এটির পরে কিন্তু আরও পরিবহন, লবণ খরচ এবং শ্রমিকের যে খরচ হচ্ছে সেটি মিলিয়ে তাদের আরও চামড়া প্রতি প্রায় 1 থেকে 200 টাকা অতিরিক্ত খরচ হচ্ছে। অর্থাৎ যে চামড়াটি 500 টাকা দিয়ে কেনা হচ্ছে জিয়াউল, ফেরত নেওয়া চামড়া যথাযথ সংরক্ষণ কতটা নিশ্চিত করা যায়? সংরক্ষণের বিষয়টি আসলে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে এই প্রথমে চামড়াটা নেয়ার পরে তারপরে চামড়াতে যখন লবণজাত করা হয়, লবণজাত করার পরে কিন্তু এই চামড়াটি শুকাতেও কিন্তু 2 থেকে 4 দিন সময় লাগে। তো এটিও কিন্তু একটি বড় কারণ হিসেবে তারা দেখছেন যে যারা মৌসুমী ব্যবসায়ী যারা ইতিমধ্যে চামড়া কিনেছেন তারা লবণজাত করেছেন এবং লবণজাত করার পরে তারা সেই চামড়াগুলো এখন সংরক্ষণ করছেন। আজকে যেহেতু প্রথম হাট, এই হাটের পরে আরও 2টি হাট আছে, অর্থাৎ আগামী মঙ্গলবার এবং শনিবার হাট আছে। তো তারা এবার মার্কেটটি দেখলেন, আজকের মার্কেটটি তারা ঘুরলেন, যেহেতু দাম তারা কম পাচ্ছেন তারা এই চামড়াগুলো সংরক্ষণ করবেন এবং সংরক্ষণ করার পরে পরবর্তীতে আগামী যে হাটগুলো আছে সেই হাটগুলোতে তারা নিয়ে আসবেন, এমনটি কিন্তু তারা বলছেন। এবং সেই সময় একই সাথে কিন্তু অন্যান্য জেলাগুলো অর্থাৎ বরিশাল বিভাগের কিছু জেলা আছে, অর্থাৎ পিরোজপুর, বাগেরহাট, এই সমস্ত জায়গা থেকে ঢাকার ফরিদপুর, রাজবাড়ী সহ যশোরে কিন্তু আসলে প্রায় আশপাশের যে জেলাগুলো আছে প্রায় 15 থেকে 20টি জেলার ব্যবসায়ীরা কিন্তু এখানে আসেন এবং তারা বলছেন যে আগামী যে 2টি দিন আছেন মঙ্গলবার এবং শনিবার সেই হাটগুলোতে তারা যে লক্ষ্যমাত্রা দিয়েছিলেন 1 লাখ চামড়া সংগ্রহে সেটি হয়তো বা সম্পূর্ণ হতে পারে। চামড়ার বেচাকেনা নিয়ে জানাচ্ছিলেন যশোর থেকে সহকর্মী জিয়াউল হক। এবার সারা দেশে পশু কোরবানি গতবারের চেয়ে কিছুটা কম হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাথমিক ধারণা মোট কোরবানি হয়েছে 90 লাখের কাছাকাছি। মন্ত্রণালয়ের হিসাবে পশুর মজুদ ছিল 1,23 লাখের বেশি। কৃষি অর্থনীতিবিদরা বলছেন উচ্চ মূল্যস্ফীতির চাপ ও পশু পালনে খরচ বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে কোরবানির বাজারে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবার ঈদুল আজহায় দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল 1,23,33,000 আর চাহিদা 1,01,00,000। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও বাড়তি ছিল পশুর সংখ্যা। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে গত বছর ঈদুল আজহায় দেশে 91 লাখ পশু কোরবানি হয়, অবিকৃত ছিল 33,10,000-এর বেশি। এবার কোরবানি হয়েছে 90 লাখের মতো। গত বছর যেটা হয়েছিল যে 91 লক্ষ গবাদি পশু জবাইয়ের তথ্য আমাদের কাছে ছিল, জবাই হয়েছিল। এই বছরও এই কাছাকাছি যাবে আশা করছি, তবে পুরোপুরি তথ্য যেটা পরিসংখ্যান ভিত্তিক আমরা যে তথ্যটা পাবো সেই তথ্যটা মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী এবং শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনে আমরা এটা আপনাদেরকে জানাতে পারবো। বিশ্লেষকরা বলছেন সরকারি হিসাবে প্রতি বছর পশুর সংখ্যা বেশি বলা হলেও কমছে না দাম, সাথে দৈনন্দিন ব্যয় বাড়ায় কোরবানি এখন আর স্বল্প আয়ের পরিবারের নাগালে নেই। দামটা যদি বেশি হয় তাহলে আমাদের যে ক্রেতা যারা আছে বা কনজিউমার যারা আছে তারা যে বেশি কিনবে না এটাই স্বাভাবিক, এবং মানুষের আর্থিক ক্ষমতা এখন ভালো না। এই অবস্থায় আমরা কিভাবে প্রতি ইউনিট উৎপাদন খরচ কমাতে পারি
সেইটা আমাদেরকে বিবেচনা করতে হবে। কোরবানি ছাড়াও সারা বছর মাংসের বাজার স্বাভাবিক রাখতে সরকারকে আলাদা পরিকল্পনা তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার বর্জ্য ব্যবস্থাপনার চিত্র। ঈদের তৃতীয় দিনেও রাজধানীতে চলছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা অভিযান। সকাল থেকে কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির কর্মীরা। এতে আগের রূপে ফিরতে শুরু করেছে নগরী। তেজগাঁও, গুলশান, কাকরাইল, মালিবাগ, সূত্রাপুর, ধোলাইপাড় সহ রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে পরিচ্ছন্নতা অভিযান। এর আগে কোরবানির প্রায় শতভাগ বর্জ্য অপসারণের দাবি করেন ঢাকার ২ সিটির প্রশাসক। পূর্ব ঘোষিত সময়ে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরুর ৮ ঘন্টার মধ্যে ঢাকা দক্ষিণে এবং ১২ ঘন্টার মধ্যে ঢাকা উত্তরে বর্জ্য পরিষ্কারের ঘোষণা দেয়া হয়। এবছর কোরবানির বর্জ্য অপসারণে ২ সিটির ২৯,০০০ পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন। ঈদের তৃতীয় দিনে কোরবানির পশুর বর্জ্য অপসারণ নিয়ে আরও জানাতে রাজধানীর গুলশান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আপনি এখন যে এলাকায় রয়েছেন সেখানে বর্জ্য কি শতভাগ পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে কিনা, আপনি কিরকম চিত্র দেখছেন জানাবেন। দেখুন, প্রথমে আসলে একটু লোকেশনটা একটু সংশোধন করে দিই। আমি গুলশানে নেই, আমি আসলে পুরান ঢাকার এলাকাগুলোতে আছি। বিশেষ করে যে এলাকাগুলো নিয়ে নগরবাসীর সবচেয়ে বেশি অভিযোগ থাকে তারই একটি অন্যতম এলাকা হচ্ছে পুরান ঢাকা, এবং সেই পুরান ঢাকার সূত্রাপুর, দয়াগঞ্জ সহ বিভিন্ন যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আজকে পুরোদস্তর যে কাজ বা পরিচ্ছন্নতার যে কাজ সেটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন করে যাচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মূলত যে কোরবানির যে বর্জ্যগুলো ছিল সেই কোরবানির বর্জ্যগুলোর পরে হাটের যে বর্জ্যগুলো আছে সেই হাটের বর্জ্যগুলো অপসারণ করছে। আপনি জানেন যে গতকালকে প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন যে খুব দ্রুত এই বর্জ্য যেগুলো আছে সেই বর্জ্যগুলো এবং নগর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ যেন খুব দ্রুত শেষ করা হয়। দেখুন, প্রথম দিন কোরবানি হয়েছে, দ্বিতীয় দিন কোরবানি হয়েছে এবং আজকেও কিন্তু বিভিন্ন জায়গায় কোরবানি করা হচ্ছে। এই 3 দিন নগরে আসলে কোরবানি চলে। এই 3 দিন নগরের কোরবানির ফলে কিন্তু আসলে এই নগরে প্রচুর বর্জ্যের সৃষ্টি হয়। আমি যদি আপনাকে শুধু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্যই বলি যে এখানে প্রত্যেক দিন সাধারণ সময়ে ৩,৫০০ টন বর্জ্য উৎপাদন হয়, অথচ আজকে দুপুর 2টো পর্যন্ত অর্থাৎ ঈদের দিন গতকাল এবং আজকে এই 3 দিনে শুধুমাত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনই বর্জ্য অপসারণ করেছে ৩০,০০০ টনের বেশি। অর্থাৎ যেখানে 3 দিনে বর্জ্য হয় 10,০০০ টন, সেখানে ৩০,০০০ টন, অর্থাৎ প্রায় 3 গুণ বর্জ্য। এই বর্জ্য অপসারণ করতে কিন্তু আসলে বেশ খানিকটা তাদেরকে হিমশিমও খেতে হয়েছে। আমরা একদমই খুব সংক্ষেপে এই যে কাজটি আছে সেই কাজটি তদারকি করছেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এরকমটা মাহবুবুর রহমান তালুকদার। আপনার কাছে আসলে একটু জানতে চাই যে গতকালও যে ধরনের অভিযোগগুলো ছিল আজকে কি আপনারা সেই অভিযোগগুলো পাচ্ছেন কিনা, কতটা পরিষ্কার করতে পারলেন আপনাদের নগরীকে? আপনারা জানেন যে আমরা গতকালকে যে অভিযোগের ভিত্তিতে রাত 3টা, 3:30, 4টা পর্যন্ত কিন্তু বিভিন্ন ওয়ার্ডে আমরা অভিযান চালিয়েছি। মাননীয় প্রশাসক মহোদয় আমাদের সাথে ছিলেন। আমরা কিছু গাফিলতি পেয়েছি সুপারভাইজার লেভেলে, আমরা ওইটা অফিসিয়ালি অ্যাকশন নিব এই কর্মযজ্ঞটা শেষ হওয়ার পরে। বাট আজকে আমরা ফুল স্ট্রেংথ এখানে সকাল থেকে ভোর রাত থেকে কিন্তু আমাদের লোকগুলো এখানে কাজ করছে। তো আমাদের আজকে একটা চ্যালেঞ্জ ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন, আমরা তার অনেক আগেই আমাদের বর্জ্য অপসারণ করতে সক্ষম হব। আপনি যদি আজকে ঘুরে দেখেন দক্ষিণ সিটি কর্পোরেশনে অলমোস্ট আমি যদি বলি 100% বর্জ্য ক্লিয়ার করা হয়েছে। এখন শুধু কালকে থেকে ফাইন টিউনিং কাজটা হবে। সো আলটিমেটলি আমরা এবার এই আজকের মাধ্যমে যেভাবে কাজ করেছে আমাদের কর্মী বাহিনী, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এটার মাধ্যমে আমাদের নগরবাসীকে কিছুটা আমরা ভালোভাবে এই ঈদ পরবর্তী কার্যক্রম সম্পাদন করার জন্য একটা সুযোগ করে দিয়েছি।
ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন কিছুক্ষণ আগে কিন্তু আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক এই এলাকাটি দিয়েই কিন্তু আসলে তিনি তার পরবর্তী যে অনুষ্ঠান স্থল সেই অনুষ্ঠান স্থলে গিয়েছেন এবং তিনি নিজেও কিন্তু আসলে এই বিভিন্ন এলাকা আজকে যখন যাচ্ছেন তখন কিন্তু এই যে বর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্য অপসারণের যে বিষয়টি সেটি তিনি নিজেও কিন্তু আসলে দেখছেন এবং গতকালকে জানেন যে প্রধানমন্ত্রী নিজে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন এবং যেসব জায়গায় বর্জ্য পেয়েছেন তাৎক্ষণিক যাদের গাফিলতি ছিল ব্যবস্থা নিতে বলেছেন। তো সব মিলিয়ে আসলে যেটি বলা যায় যে গতকালকের চিত্র এবং আজকের চিত্র কিন্তু আসলে একেবারেই ভিন্ন। রাজধানী কিন্তু আসলে তার যে আগের রূপ সেই আগের রূপে ফিরতে শুরু করেছে। আমরা নগর পরিকল্পনাবিদদের সঙ্গে যখন কথা বলছি তখন নগর পরিকল্পনাবিদ বলছিলেন যে যখন কোরবানির এই সময়টাতে শুধু সিটি কর্পোরেশন নয় নগরবাসীও যদি আরও বেশি সচেতন হয় তাহলে কিন্তু এই রাজধানীটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হয়। তো আমার কাছে পুরান ঢাকা থেকে এটাই ছিল এখনকার সবশেষ। বর্জ্য অপসারণ নিয়ে জানাছিলেন সহকর্মী আদিলুর রহমান। ঈদের তৃতীয় দিনেও সৈকত পাহাড় সহ দেশের দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের ঢল। ছুটির ফাঁকে উৎসবের আমেজে জমজমাট বিনোদন কেন্দ্রগুলো। পরিবারের ছোট থেকে বড় সবাই মিলে ঘুরে বেড়াচ্ছেন। সারা দেশেই নিরাপদ ভ্রমণ নিশ্চিতে কাজ করছে ট্যুরিস্ট নৌ পুলিশ সদস্যরা। কখনো তপ্ত রোদ আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, এর মাঝেই কক্সবাজার সমুদ্র সৈকতে উচ্ছ্বাসে মেতেছেন ছুটিতে বেড়াতে আসা পর্যটকেরা। শহরের ব্যস্ততাকে ছুটি দিয়ে কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটাচ্ছেন স্বজনদের নিয়ে। ভ্রমণ স্বস্তির আর নিরাপদ করতে কাজ করছে প্রশাসন। তবে এবার ঈদুল আজহায় আশানুরূপ পর্যটক আসেনি বলে দাবি হোটেল ব্যবসায়ীদের। সমুদ্রের ঢেউ দেখতে, কেউ আসে প্রকৃতির হাওয়া চেঞ্জ করতে, মোটামুটি সব মিলে ভালোই লাগে। জায়গার পরিবেশটা অনেক সুন্দর, মনটাই অন্যরকম হয়ে গেল। সাগরকন্যা কুয়াকাটার বিভিন্ন স্পটেও ভিড় পর্যটকদের। নানা বয়সীদের পদচারণায় মুখরিত সমুদ্র সৈকত। এখানে প্রাকৃতিক সমুদ্র ঢেউ সবকিছু অনেক ভালো লাগতেছে, এনজয় করতেছি সবাই মিলে। খাগড়াছড়ির পাহাড়ে পর্যটকদের আনাগোনা বেড়েছে। আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত সেতু, সাজেকের রুইলুই পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন তারা। পুরো ফ্যামিলির যত এক্সটেন্ডেড ফ্যামিলি আছে সবাই মিলে সাজেক এসেছি। সাজেক ঘুরবো, দেন আমরা খাগড়াছড়ি ঘুরবো। এত মানুষ হবে এটা আমরা ভাবি নাই, যে দেখছি কিন্তু আসার পরে দেখছি প্রচুর ভিড় এবং সবাই এনজয় করতেছে। লক্ষ্মীপুরের সাজুমোল্লার হাট, আলতাফ মাস্টার ঘাট সহ বিভিন্ন স্থানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ছোট্টদের কলরবে মুখরিত শিশু পার্ক। ঈদের ছুটিতে জমজমাট নোয়াখালীর বিনোদন কেন্দ্রগুলো। সারা দেশেই দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদুল আজহার ছুটিতে দেশের বিভিন্ন পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এ বিষয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, খাগড়াছড়িতে পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? তাদের কি কোনো অভিযোগ রয়েছে? দেখুন, জ্যৈষ্ঠের একেবারে তপ্ত রোদ উপেক্ষা করে কিন্তু খাগড়াছড়ির যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে ভিড় রয়েছে এবং খাগড়াছড়ির আলুটিলা, রিসাংজর্না, জেলা পরিষদ পার্ক সহ অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে ভিড়। তবে পর্যটক ব্যবসায়ীদের একটা অভিযোগ, গত ঈদে যেরকম পর্যটকদের ভিড় ছিল সেই তুলনায় কিন্তু এবার সংখ্যাটা অনেকটাই কম। এবং আমরা সকালবেলা যখন সাজেক যে সমস্ত এলাকাগুলোতে সাজেকে যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানেও দেখেছি আসলে পর্যটকদের গতকালের তুলনায় সাজেকে কিন্তু পর্যটকদের ভিড় বেড়েছে, কিন্তু সেই তুলনায় খাগড়াছড়ির যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু সাধারণ পর্যটকদের কিন্তু ভিড় অনেকটাই কম। তবে এখানে পর্যটনের যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে তারা পর্যটকদের নিরাপত্তার জন্য সব ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। বিশেষ করে এখানে যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে আলুটিলা, রিসাংজর্না, জেলা পরিষদ পার্ক, সেখানে সব জায়গাগুলোতে কিন্তু পর্যটক যে উপস্থিতি সেটা বেড়েছে এবং আজকে এখন প্রায় বিকেল 4টা বাজে, কিন্তু বিকেল এরপরে হয়তো 5টা-6টার দিকে হয়তো পর্যটকদের যে উপস্থিতি সেটি আরে বাড়বে। এবং সাজেকে আমরা যে রিসোর্টগুলো রয়েছে প্রায় শতাধিক কটেজ রিসোর্ট রয়েছে, সেখানে কিন্তু সাজেকে যে কটেজ রিসোর্টগুলো রয়েছে সেখানে পর্যটকদের প্রায় 80% মতো রিসোর্ট কটেজ বুকিং হয়েছে। আগামীকালও যেহেতু বন্ধ রয়েছে সেক্ষেত্রে হয়তো পর্যটকদের উপস্থিতি আগামীকাল আরও কিছুটা বাড়বে বলে পর্যটন ব্যবসায়ীরা তারা প্রত্যাশা করছে। তবে এখন সবকিছু মিলিয়ে বলা যায় এখানে যে সমস্ত পর্যটন কেন্দ্র রয়েছে আলুটিলা, রিসাংজর্না, জেলা পরিষদ পার্ক, সেখানে কিন্তু পর্যটকের উপস্থিতি বিকেল গড়ার সাথে সাথে সকালের তুলনায় কিন্তু অনেকটাই বেড়েছে এবং আমরা বলতে পারি যে আগামীকাল হয়তো পর্যটকদের উপস্থিতি আরও কিছু
তবে পর্যটন ব্যবসায়ীরা বিশেষ করে যে হোটেল কটেজগুলো রয়েছে খাগড়াছড়িতে প্রায় 35টার মতো হোটেল রিসোর্ট কটেজ রয়েছে, তারা বলছে তাদের প্রায় 60 থেকে 70% আজকে বুকিং আছে। আগামী কালও যেহেতু বন্ধ, সেক্ষেত্রে হয়তো তাদের কিছুটা ব্যবসা সফল হবে, আগামীকালও পর্যটকদের উপস্থিতি বাড়বে। তবে ঈদকে কেন্দ্র করে তারা যে ধরনের আশা করেছিল পর্যটকদের উপস্থিতি হবে, সেই তুলনায় কিন্তু পর্যটক উপস্থিতি অনেকটাই কম। তবে খাগড়াছড়ি এবং সাজেককে যদি মিলিয়ে বলা যায়, সেখানে পর্যটকদের উপস্থিতি গতকালের তুলনায় আজকে কিছুটা বেড়েছে, হয়তো আগামীকালও আরও বাড়তে পারে বলে পর্যটন ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। এই ছিল মূলত খাগড়াছড়ি থেকে পর্যটন নিয়ে আমার কাছে থাকা সবশেষ। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। এবার ঈদ বিনোদন নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, কক্সবাজারে পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন এবং এবার কি আশানুরূপ পর্যটক এসেছে কিনা কক্সবাজারে, কি বলছেন হোটেল ব্যবসায়ীরা? শুরুতে যদি বলি হোটেল ব্যবসায়ীদের কথা, অর্থাৎ তারা যে প্রত্যাশা করেছিলেন কক্সবাজারে ঈদের ছুটিতে প্রতিদিন 1 লক্ষ বা তার চেয়ে বেশি পর্যটক আসবে, কিন্তু সেই প্রত্যাশা তাদের পূরণ হয়নি। অর্থাৎ শুক্রবার কক্সবাজারে পর্যটক এসেছিল প্রায় 20 থেকে 30 হাজার এবং শনিবার অর্থাৎ আজকে কক্সবাজারে পর্যটক এসছে অন্তত 50,000 মতো পর্যটক কক্সবাজারে এসছে বলে তার ধারণা করা হচ্ছে। তবে আমি যেহেতু ঈদের পরে প্রতি বছর কিন্তু এই ধরনের অনেক বেশি পর্যটক সমাগম হয়, লক্ষাধিক পর্যটক সমাগম হয়, তাদের যে নিয়ন্ত্রণ করতে অনেকটা হিমশিম খেতে হয়েছে। কিন্তু এবারে আসলে চিত্রটা একেবারে ভিন্ন। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকলেও আবহাওয়া পরিস্থিতি ভালো ছিল, তারপরও কেন জানি মানুষের উপস্থিতি অনেকটা কম হয়েছে। তবে যারা এসছেন কক্সবাজারে তাদের নিরাপত্তার কোনো ঘাটতি এখানে রাখেনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে, টুরিস্ট রয়েছেন। সবকিছু মিলিয়ে একজন পর্যটক কক্সবাজার ভ্রমণে এসে নিরাপদ গন্তব্যে সে ফিরে যাওয়ার আগ পর্যন্ত সবকিছু এখানকার স্থানীয় প্রশাসন নিয়েছে। পাশাপাশি আপনি জানেন কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও কিছু দর্শনীয় স্থান রয়েছে, যেমন রামুর আদিনা মন্দির, রামুর বৌদ্ধ মন্দির সহ বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। এই সকল দর্শনীয় স্থানীয় পর্যটকদের উপস্থিতি অনেকটা লক্ষ্য করা গেছে এবং পাশাপাশি মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে কিন্তু কক্সবাজারে সকাল থেকে পর্যটকরা সেখানে যায় এবং হিমছড়ি এরপরে ইনানি সৈকত থেকে শুরু করে তো সব অর্থাৎ এই সকল পয়েন্টে পর্যটকদের উপস্থিতি ছিল। তো পাশাপাশি আপনি জানেন সেন্ট মার্টিন দ্বীপে জাহাজ চলাচল বন্ধ থাকার কারণে পর্যটকদের একটা আক্ষেপ ছিল, তারা সেন্ট মার্টিন যেতে পারেনি। তবে এবারের আসলে পরবর্তীতে যাতে এই ধরনের অর্থাৎ পর্যটন মৌসুমে সেন্ট মার্টিন দ্বীপ সহ অন্যান্য এলাকায় যাতে পর্যটকদের অবাধে বিচরণ করা যায়, সহজে যাওয়া যায়, এই ধরনের ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছেন পর্যটকরা। পাশাপাশি আপনি যদি বলতে হয় তাহলে কক্সবাজার সমুদ্র সৈকতের যদি একটু অব্যবস্থাপনার কথা বলি, তাহলে এখানে পরিষ্কার অপরিচ্ছন্ন, পর্যটকরা আসলে এটি নিয়ে বেশ অসন্তোষ প্রকাশ করেছেন। তো আসলে সুন্দর পরিবেশে স্বাচ্ছন্দ্যে তারা ঘোরাফেরা করার জন্য এখানকার স্থানীয় যে প্রশাসন রয়েছে তাদের সহযোগিতা তারা প্রত্যাশা করেছেন। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। নরসিংদীতে মেঘনা নদীর ভাঙনে বিলীন শত শত বিঘা ফসলি জমি, হুমকির মুখে অন্তত 3 গ্রাম। জীবিকার একমাত্র সম্বল কৃষি জমি হারিয়ে দিশেহারা কৃষক। অব্যাহত ভাঙন থেকে কৃষি জমি রক্ষায় প্রশাসনের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। বছরের পর বছর ধরে ভাঙনের কবলে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের 3টি গ্রাম। মেঘনার ভাঙনের নজরপুর, আলীপুর ও বাহেরচরের শত শত বিঘা কৃষিজমি এরই মধ্যে বিলীন হয়েছে। বর্ষা শুরুর আগেই নরসিংদীর চরাঞ্চলে আবারও দেখা দিয়েছে নদী ভাঙন। এতে 3 ফসলি বিস্তীর্ণ জমি নদীগর্ভে বিলীন হচ্ছে, তলিয়ে যাচ্ছে বাদাম ও আলুর ক্ষেত। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে জানিয়েও মিলছে না প্রতিকার। তারপরেই তারা তাদের দখল সূত্রে যার যার বাড়ির বরাবর এসে তারা দখল করে তারা বাড়ি ঘর করতেছে। জমিগুলো কিন্তু আমাদের মাছ মারছি আজকা এবছর চাই দিয়ে আরো 4-5 খানি ভিতরে আইসা অবস্থা প্রায় 100 খানি জমিন ছিল আমরা করতে পারি না, তো আমরা জমিনটি গাঙ্গে নিচে খাবেন। নদী ভাঙন থেকে রক্ষায় বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে কৃষি জমি রক্ষায় পরিকল্পনাও নেওয়া হচ্ছে। এই কাজগুলো করতে তো আমাদের বেশ কিছু প্রসিডিউরাল ইস্যু থাকে। আমরা
ব্যবস্থা নিচ্ছি। ধীরে ধীরে প্রক্রিয়াগতভাবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিব। বেড়িবাঁধ নির্মাণের জন্য যেটি দীর্ঘদিন যাবৎ এখানকার জনপদের যারা বাসিন্দা তাদের যে দাবি এবং যেটি দরকার, যে বেড়িবাঁধের জন্য আমরা এই উদ্যোগটি নিয়েছি এবং এখান থেকে এই সামগ্রিক চিত্র উপস্থাপন করে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে যেটি তাদের সেখানে আমরা পাঠিয়েছি। মাত্র 2.5 কিলোমিটার বাঁধ নির্মাণ হলে ভাঙন থেকে রক্ষা পাবে চরাঞ্চলের প্রায় 4000 বিঘা ফসলি জমি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জন্ম ও মৃত্যু নদীতেই, মাছ শিকার করে চলে জীবন। তবে মাছ না পেলে না খেয়ে কাটে দিন। জাতীয় পরিচয়পত্র ও স্থায়ী আবাসস্থল না থাকায় যুগের পর যুগ এমন মানবেতর জীবন কাটাতে হচ্ছে পটুয়াখালীর মান্তা সম্প্রদায়ের শত শত পরিবারের। এটি পটুয়াখালীর গলাচিপার বোয়ালিয়া লঞ্চঘাটের চিত্র। রাবনাবাদ, আগুনমুখা ও তেঁতুলিয়া নদীতে মাছ শিকার শেষে নদীতেই আশ্রয় নিয়েছে মান্তা সম্প্রদায়ের শত শত মানুষ। তাদের বেশিরভাগেরই নেই জাতীয় পরিচয়পত্র, নেই স্থায়ী আবাসস্থল। নৌকাই তাদের ঘর। মৃত্যুর পর দাফনের জন্য মেলে না এক টুকরো জায়গা, তাই অনেক সময় মরদেহ ভাসিয়ে দিতে হয় নদীতেই। আমাকে বসবাস দাপার বন্যা সব পেরিয়ে আমরা কষ্ট করি ঠিকই, ডেলিভারি হইলেও নৌকা বিয়ে হয়। বাড়িতে অন্য একটা জায়গা নেই, বুঝলেন, মানুষের দ্বারা যাওয়া লাগে। নিজের একটা জায়গা থাকলে ধরেন নিজের একটা বল থাকে আলাদা। যে কালে নদীতে মাছ আনা হয় সেই কালে ধরেন আমাকে সংসার চলে, আর যে কালে না থাকে সংসার তো টান টানে চলে। মান্তা সম্প্রদায়ের একমাত্র পেশা মাছ শিকার। মাছ না পেলে অনেক সময় দুবেলা খাবার জোটে না। মাছ ধরায় নিষেধাজ্ঞা এলে তাদের জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে। যুগের পর যুগ এরকম অবহেলা আর অনিশ্চয়তায় ভরা মান্তা সম্প্রদায়ের ভাসমান জীবন। ভাষার কোনো অনুদান পাই না, ঠিক আছে, খুব কষ্ট হয় চলতে। 22 দিন ওই জন্য কোনো অনুদান পাই না, মাছ ধরা বন্ধ থাকে না। মাঠ পর্যটন পরিয়ে নদীতে বসবাস, বাড়িঘর নাই, কিছু নাই, আমরা বাসা নিলেও এই অবস্থায় থাকি। জাতীয় পরিচয়পত্র ও স্থায়ী ঠিকানা না থাকায় সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এসব মান্তা পরিবার। দ্রুত এই সম্প্রদায়কে সকল সুযোগ সুবিধার আওতায় আনার আশ্বাস প্রশাসনের। আমরা হলো তাদেরকে জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আমরা উপজেলার লেভেলে আমাদের উপজেলার ইওনো অফিসারকে আমরা বলে দিব, কর্পোরেট করে এবং তাদের পড়াশোনাটাকে নিশ্চিত করে এবং তারা যাতে পড়াশোনা করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে সেদিকটাও আমরা নজরদারিতে রাখবো। মাথা গোঁজার ঠাঁই পেতে সরকারি জমি বরাদ্দ চান ভূমিহীন এ জনগোষ্ঠীর মানুষ। মাছ শিকার ছাড়াও বিকল্প পেশায় যুক্ত হয়ে ফিরতে চান স্বাভাবিক জীবনে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নীলফামারীতে মহাসড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে 2000 গাছের চারা রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাসোসিয়েশন অফ নীলফামারী এক্সপ্রেস। সকাল থেকে নীলফামারী ডোমার মহাসড়কের প্রায় 22 কিলোমিটার সড়কের দুই পাশে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে রোপণ করা হয় গাছের চারা। সংগঠনের সদস্যরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। শুধু রোপণই নয়, এসব গাছ নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।